আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার প্রজাবাক্স গ্রামে। তিনি কিভাবে রঙিন মাছ চাষ করে সফল হয়েছেন সে সম্পর্কে আজ আমরা জানবো। বাসায় এসে যখন বলতেছি যে আমি এরকম রঙিন মাছের কাজ জানি, এটা শিখেছি, এটা করতে পারলে লাভ হবে, এটা অনেক দামি মাছ, সবাই বলছে এই পাগল এবার একটা আইসি। আমি পুকুরে নিয়ে গেলাম, দেখলাম পুকুরে অল্প টাকা দিয়ে যদি একটা পুকুর লিজ নিই তাহলে বড় একটা পুকুর পাচ্ছি, বড় জায়গায় অনেক মাছ তৈরি করতে পারবো। এখন পুকুরে এটা বাঁচবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। 100 পিস মাছ যদি রাখি তাহলে আপনার 60 পিস হলো মেয়ে মাছ রাখি, মা মাছ রাখি, আর 40 পিস হলো পুরুষ মাছ রাখি। তবে একটা আনুমানিক আমাদের লাখ-20 মতো টোটাল প্রজেক্টে হলো পোনা তৈরি হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমাদের দেশের মানুষেরা তো কেউ ব্যবসা করছেন বা কেউ চাকরি করছেন বা অনেকে কৃষিকাজের সাথে যুক্ত আছেন। তো আমি আজকে আপনার এখানে এসে দেখতে পাচ্ছি যে একটা ভিন্ন রকমের আপনি প্রজেক্ট তৈরি করেছেন। এখানে আপনি অ্যাকোয়ারিয়াম ফিশ চাষ করেছেন। তো এই কর্মজীবনটা আপনি কিভাবে শুরু করলেন? দেখেন, এই কর্মজীবনে আসার একটা অনেক বড় লম্বা কাহিনী আছে। এই কাহিনীটা হলো, বাবা আমাকে তারাই নিয়ে বেড়াইছিল। আমি যে দুটো খাবো সে পরিবেশটা আমার ছিল না, ফ্যামিলিটাই টোটাল দরিদ্রতার ভিতরে ছিল। কর্ম তো আমাকে একটা করে খেতেই হবে। তা আসলে যখন আপনি এই কাজটা শুরু করেছিলেন তখন আপনি কোন ক্লাসে পড়তেন? এসএসসি পরীক্ষা দিতে পারিনি, ওটা আপনার 96 ব্যাচ ছিলাম আমরা অবশ্যই, কিন্তু 96-তে এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। পড়াশোনা করতেছি না, তখন বাবা মা একটা চাপ দিতে লাগলো যে তুমি লেখাপড়া যখন করলে না তখন অন্য কোনো কিছু একটা করে করো। কিন্তু আমার ব্রেনের ভিতরে ছিল যে আমি একটা ব্যতিক্রম কোনো কিছু করব, সবাই যা করছে এটা করব না। এখন সবার অত্যাচার মানে নির্যাতন সহ্য না করতে পেরে ভারতে চলে গিয়েছিলাম। এটা 97-তে যাওয়ার পরে একটা আপনার টেক্সটাইল মিলে ভর্তি হই, হেল্পার হিসাবে ওখানে কাজ করতে থাকি। কাজ করতে করতে আপনার একদিনকে গ্রামের দিকে গেছি বেড়াতে যেয়ে দেখি অ্যাকোয়ারিয়াম ফিশ হাউজের মধ্যে চাষ করছে। এটা দেখে আমার একদম মাথা ঘুরে যাওয়ার মতো। এটা তো একটা ব্যতিক্রম জিনিস। আর আমরা তো যেহেতু আমার বাড়ি কলারোয়া উপজেলাতে কিন্তু রুই কাতল মাছের একটা ব্যাপক ছিল, ছোটবেলা থেকে আমরা দেখেছি। তা মাছ যখন আমাদের আছে তাহলে আমরা মাছ সম্পর্কে যখন আমাদের ধারণা আছে তাহলে আমরা এটা শিখে যেতে পারলে আমার মনে হয় বাংলাদেশ একটা ব্যতিক্রম কোনো কিছু দেখাতে পারবো। চেষ্টা শুরু করে দিলাম যে কিভাবে এটা আমার ভিতরে নেওয়া যায়, কিন্তু না, এত সোজা না। এটা কেউ হলো না, কেউ ওখানে ওইটা আমি শিখি এটা চাচ্ছে না। হ্যাঁ, আসলে এই জিনিসটা ওই সময় এই প্রযুক্তিটা কেউ কাউকে দিতে চাইতো না। এখন যেমন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তখন আমরা সবাইকে দিতে রাজি। হ্যাঁ, আমার অভাব যেমন চলে গেছে, আরো 10 জনের অভাব চলে যাক, এটা কিন্তু আমি চাই। ওই সময় কি এরকম একটা গোড়ামি মনে হয় ছিল। এখন কিন্তু আবার সেই ভারত কিন্তু উন্মুক্ত করে দিয়েছে এই চাষ। হ্যাঁ, সবাই দেখতেছে ইউটিউবে। এখন দেখেন, ওইটা আমি 2 বছর 7 মাস লেগে গেল ওইখানে। বাড়িতে আসলাম, বাড়িতে এসে তো খালি হাত পা, সবাই মনে করছে না কিছু মনে নিয়ে আসছে। এখন অর্থ তো আর নাই, যা কিছু আয় করেছি ওইটাই মনে করেন ঘুরে ঘুরে খাইছি। আর অ্যাকোয়ারিয়াম ফিশ সম্পর্কে প্রায় 200-র উপরে, যেমন কমেট, কৈকাপ, গোল্ডফিশ, মলিফিলাটি, গাপ্পি, এরকম 200 রকম আইটেমের উপরে ধারণা নিয়ে আসতে যে লং টাইম লেগে গেল। এবার বাসায় এসে যখন বলতেছি যে আমি এরকম রঙিন মাছের কাজ জানি, এটা শিখেছি, এটা করতে পারলে লাভ হবে, এটা অনেক দামি মাছ, সবাই বলছে এই পাগল এবার একটা আইসি। ছিল একদম বাড়িতে ছিল, ভারতে গেল না, পাগল হলো। এবার যাই হোক, এটা কেউ মেনে নিল না। এবার যে কি করি, 2000 সালে ঢাকায় যেয়ে গার্মেন্টসে যেয়ে একদিনকে 2004 সালে মিরপুর 11:30 ওইখানে গেছি, একটা অ্যাকোয়ারিয়ামের দোকান দেখে সেই মনটা ভরে গেল। সেই যে 97 সালের কথাটা মনে পড়লো যে এত কষ্ট করে যে জিনিসটা শিখলাম সেই মাছ আজকে আমি নিজে চোখে বাংলাদেশে দেখতে পাচ্ছি। ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কয়েকদিন পরে যোগাযোগটা হলো। যাক, ওনার মাধ্যম দিয়ে আমি আশ্বাস পেলাম যে হ্যাঁ, আমি যদি কোনো রকম করে চাষ করে নিয়ে যেতে পারি তাহলে ওরা আমার মাছটা কিনবে। এবং কিনার ভাবটা আমি দেখলাম এরকম, আকাশের চাঁদ যদি কেউ হাতে পাইতো যত সন্তুষ্ট। আমার মনে হয় উনি আমাকে পেয়ে ঠিক ওরকম একটা, তার থেকে আমি তার মুখ থেকে একটা এরকম কিছু দেখতেছি ওনার সাথে। এবার আমি যখন আমার কন্ট্যাক্টটা হয়ে গেলে তো আমি কি করলাম যে বাসায় চলে আসব, এরকম একটা মনোমানসিকতা চলে আসলো। 600 টাকা দিয়ে আপনার হলো 6 জোড়া এই যে গোড়ামিন মাছ এটা নিয়ে আসছিলাম। এই গোড়ামিন মাছ নিয়ে এসে একটা ছোট্ট চারিতে
দেখবেন আরটিভি ভিডিও আমাদের এটা আছে আগেকার ভিডিও, যে ছোট্ট একটা কুড়ে ঘর, একটা ছোট্ট চারি, তার ভিতরে ওই মাছ এনে রাখছিলাম, তার ভিতরে ডিম ফুটাইছিলাম, ডিমটা হই নাই, তারপরে কয়েকদিন পরে আবার ওই যে ডিমটা হলো, বাচ্চাটা কি করব, কোথায় নিয়ে যাব, পুকুরে নিয়ে গেছিলাম, একটা ছোট্ট পুকুর লিজ নিয়েছিলাম জীবনে প্রথমে, আবার অল্প টাকা 900 টাকা না কত দিয়ে খুব সময় ভুলে গেছি। হ্যাঁ, তো এই পুকুর দিয়ে যে দেখেন বিপদে পড়ে পুকুরে গিয়েছিলাম, আর পুকুরে যেয়ে কিন্তু সেখান থেকে শুরু হলো, আজকে দেখেন কতগুলো পুকুর। ভাই আপনি আসলে ঠিক বলেছেন, আমিও আগে কখনো দেখিনি যে অ্যাকুরিয়াম ফিশ পুকুরে চাষ করতে। আপনি এভাবে চাষ করেছেন পুকুরের মধ্যে, তো এটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে পুকুরটা এরকম ভাবে হয়েছিল যে আমি তো চৌবাচ্চা বানাবো, আমার তো ওই পরিবেশ ছিল না। এখন ওই যে মাছটা রাখবো কোথায়, তো আমি পুকুরে নিয়ে গেলাম, দেখলাম পুকুরে অল্প টাকা দিয়ে যদি একটা পুকুর লিজ নিই, তাহলে বড় একটা পুকুর পাচ্ছি, বড় জায়গায় অনেক মাছ তৈরি করতে পারবো। এখন পুকুরে এটা বাঁচবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তারপরে আমি রিস্ক নিয়ে পুকুরে নিয়ে গেলাম, পুকুরে নিয়ে নামায় দেখি যে আপনার হলো 15-20 দিন পরে যে দেখি 21-22টার মতো মাছ বেঁচে আছে। এই তো যখন 15-20 দিন মানে 15-16 দিন পরে যখন যে হলো 21-22টা মাছ বেঁচে আছে, তখন কেন 21-22 বাঁচবে না, 21-22 হাজার বাঁচবে না, এটা ব্রেনের মধ্যে আসলো। কোনো কথা নেই, মাছ উৎপাদন হবে, পুকুরে চাষ হবে। আমাদের আল্লাহ তো ওদেরকে হলো গ্লাসের ভিতরে পাঠায়নি। আমি এই জিনিসটা ভারত থেকে শিখছিলাম, হাউজে চাষ করতেছে। সৃষ্টিকর্তা তাদেরকে হাউজে করে পাঠায়নি, হয় বিলে খালে নদী নালায় পাঠাইছিল। তা কেন বাংলাদেশের পানিতে হবে না? এই বাংলাদেশের মাটি পানিতে কি দোষ আছে? আসলে এতদিন কেন হয়নি? 2004 সালে আমি যখন শুরু করেছি, 2004 সাল পর্যন্ত, এর আগে কি চেষ্টা করিনি মানুষ? অবশ্যই চেষ্টা করছে অ্যাকুরিয়াম ফিশ বাংলাদেশে চাষ করার জন্য। কেন সাকসেস হয়নি? আমি একটু দেখি সাকসেস হয় কিনা। হ্যাঁ, শুরু করলাম, আসলে সহজ ছিল না। এটা আপনি যেমন বলছেন আপনি দেখেননি, আমি ওরকম দেখিনি। এই মাছ কখনো পুকুরে চাষ করে উন্মুক্ত বাজারে দিতে না। এবার শুরু করলাম জীবন যুদ্ধ। এই 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত 5 বছর ধরে খালি একের পর এক মাছ তৈরি করেছি, মরেছে, এটা নামাইছি, ডিম হচ্ছে, হলো মাছ পুকুরে নিয়ে গেছি, বাঁচতেছে না, এটা বাঁচতেছে না, তো আরেকটা তো বাঁচতেছে, তো তার উপরে আরেকটু চেষ্টা করে দেখি, যেটা বাঁচতেছে না ওটা বারবার চেষ্টা করে দেখি, পরে 3-4 বার দেখার পরে কিন্তু বেঁচে গেছে। এই যে বাঁচলো, এখন যে এই বাংলাদেশে দেখেন 2004 সাল থেকে 9 সালের মধ্যে কিন্তু আমরা 8টা-9টা আইটেম রেডি করে ফেলালাম, রেডি করে মার্কেটে গেছে। মার্কেটে তো সেই সুনাম ছড়াই গেল, বাংলাদেশের সুনাম কিন্তু ছড়ানো শুরু হয়েছে যে বিদেশ থেকে, বিদেশের মাছের পরে আর এত নির্ভর করতে হবে না, এখন কিন্তু বাংলাদেশে একজন চাষি তৈরি হয়েছে। তো আমি তো আনন্দে একখান। ভাই আপনি তো আগে ভাবেননি যে আপনার এই পরিচিতিটা হবে, এই পরিচিতিটা আসলে আপনার কিভাবে আসলো? আসলে পরিস্থিতিটা আমাকে এভাবে আসছে, দেখেন আমার কর্ম তো আমাকে একটা পরিস্থিতি করছে, কর্ম কিন্তু মানুষকে অনেক আগাই নিয়ে যায়, অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তার পাশাপাশি একটা সাপোর্ট লাগে। হ্যাঁ অবশ্যই। যেমন সাপোর্টটা আমার বড় সাপোর্ট ছিল, যে সাপোর্টটা আমি মাছ দেখি আর আমার উত্থানের মানে কোথা থেকে কোথায় এসেছি এইটা দেখি, আর তখনই স্মরণ করি আমার আরটিভি পরিবারকে, বুঝছেন? জি, আরটিভি পরিবারে যারা ছিলেন এরা ওই সময় এসে এটা ভিডিও করছিল। আচ্ছা, ভিডিও করে এটা প্রচার হয়েছিল। প্রচার হওয়ার পরে মানে মানুষের যে এত ঢল আসলো এখানে, মানুষ মানে সবাই আমার আসতেই তো মেন রাস্তা আছে, আমার মনে হয় আমি এটাই মনে করতাম সবাই টাকা দেওয়ার জন্য আমার জন্য দাঁড়ায় আছে টাকা নিয়ে রাস্তায়। আচ্ছা আচ্ছা, মানে মূলত আরটিভির মাধ্যমে আপনার এটা প্রচার হয়েছে প্রথমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরটিভি আর অন্যান্য চ্যানেল ছিল অবশ্য, হ্যাঁ, কিন্তু মূল ছিল কিন্তু আরটিভিটা প্রথমে এসেছে, প্রথমে আসছিল। ভাই আপনি তো প্রথমে 6 জোড়া ফিশ এবং একটা রিং দিয়ে শুরু করেছিলেন, বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো চৌবাচ্চা আছে এবং অনেকগুলো পুকুর আছে, তো এখন এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? আসলে আমি এটা ভাষায় বলতে পারবো না আসলে, আর এর ভিতরে কিন্তু আপনাদের অনেক অবদান আছে। জি হ্যাঁ, এই অবদানের কারণেই কিন্তু এখানে আমি এসেছি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট।
ভাই আপনি তো প্রশিক্ষণ নিয়ে আপনি রঙিন মাছ চাষ শুরু করেছিলেন, তো আমরা জানতে চাই যে আপনি কিভাবে এই রঙিন মাছ থেকে পোনা উৎপাদন করছেন। জি, আপনাকে অবশ্যই আমরা দেখাবো কিভাবে আমরা এটা হাতে কলমে দেখাবো আজকে, যে কিভাবে এটা পোনা নিতে হয়। কিন্তু পোনা নেওয়াটাই কিন্তু শেষ না, পোনা নেওয়ার পরে নিয়ন্ত্রণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই জগতে আসার আগে আমাদেরকে কিছু সাজেশন নিয়ে আসতে হবে, এরকম বুঝছেন। যেমন আমি আসছিলাম কিছু সাজেশন নিয়ে। দেখেন আমরা এই পোনাটা তৈরি করেই হলো আমাদের যে ভালো মা বাবা, এরা কিন্তু পুকুরে বড় জায়গায় থাকে, থাকলে ওখানে প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয়, খেয়ে ওরা দৃষ্টপুষ্ট হয়। তারপরে ওইখান থেকে ধরে এনে আমরা হাউজের মাধ্যমে ডিম নিতে পারি, আবার পুকুরেও ডিম নিতে পারি। তো আমরা হাউজের মাধ্যমে যে ডিমটা নিই, যেমন আমরা এনে হাউজে রেখেছি, রেস্টে রাখি। আজকে ধরেন সকালে বেলায় ধরেছি, আজকে সারাদিন ওরা রেস্টে থাকবে, রাত্রে থাকবে, পরের দিন সকালবেলা ওরা ডিম দেবে। ওইখানে আমরা কি করি, মা বাবা মিল করে রাখি। যেমন আপনার হলো 100 পিস মাছ যদি রাখি, তাহলে আপনার 60 পিস হলো মেয়ে মাছ রাখি, মা মাছ রাখি, আর 40 পিস হলো পুরুষ মাছ রাখি। এটা রেখে আপনার কচুরি পানা দিয়ে একটা চক তৈরি করে, ওরা কচুরি পানা এবং নতুন পানি এবং শরৎ এটা যদি পায়, তাহলে ডিম যদি মানে পরিপূর্ণ বয়স হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখানে ডিম ছেড়ে দেবে। পরের দিন সকালে ভোরবেলা সূর্য ওঠার ওরকম 8-5-এও হতে পারে, এরকম টাইমে ওরা ডিম ছেড়ে দেয়। আমরা এই ডিমগুলো কি করি, ওইখান থেকে উঠাই নিই, যতক্ষণ দিতে থাকি ততক্ষণ ওই কচুরিপানায় যে পরিমাণে ডিম লাগার কথা, বেশি ঘন না হয়ে যায়, পাতলা পাতলা ডিম থাকতে হবে। এই ডিমগুলো উঠাই নিয়ে আমরা কাপড়ের হাপা করে, দেখবেন কাপড়ের হাপার ভিতরে হলো আমরা কচুরিপানাগুলো রেখেছি, এই কাপড়ের হাপার ভিতরে রেখে দিই। অটোমেটিকই 3 দিনের ভিতরে ডিম থেকে বাচ্চা বাইর হয়ে যায়। এবারে এই বাচ্চাটার বয়স যখন 3 দিন হয়ে যাবে, তখনই আবার আমরা যেমন রুই কাতলের পুকুর তৈরি করি না ডিম রেণু ফেলানোর জন্য, সেম একই কায়দায় ওই রেডি পুকুরে যে রেণুটা যে নামাই দিয়ে আসতেছি। ভাইয়া যখন ডিম থেকে পোনা হলো, তো আপনারা হাপা থেকে যখন পুকুরে মাছটা দেন, তার আগে কি খাওয়ান এবং বিক্রি করার আগ পর্যন্ত কি খাবার ব্যবস্থাপনা করেন? আমাদের যখন রেণুটা তৈরি হয়, রেণুটা যদি আপনার একটু সবুজ পানি হয় ওই পুকুরে, তাহলে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। একদম সাদা টিউবওয়েলের পানির মতো যদি হয়, তাহলে এই রেণুটা 3 দিন পর্যন্ত কিন্তু কোনো খাবার দেওয়ার প্রয়োজনই হয় না। কারণ রেণুটা তৈরি হওয়ার পরে যে কুসুমটা থাকে ওদের সাথে, ওইটাই ওদের 3 দিন সময় লেগে যায় রেডি হতে, অর্থাৎ 3 দিনে কোনো খাবার প্রয়োজন না। অনেকে কিন্তু খাবারটা দিয়ে থাকেন, যেই খাবারটা দেয় তার রেণুটা মারা যায়। এটা রেণু ওই খাবারটা না দিয়ে আমরা কি করব, রেণুগুলো আস্তে আস্তে ক্লোজ করব, কচুরিটা ঝেড়ে হাঁপাটা আস্তে আস্তে এক জায়গায় করে ওটা গামলা দিয়ে কেটে নিই। তারপরে হলো আপনার ওটা পাতিলে করে আমরা নিয়ে পরিবহন করি, নিয়ে পুকুরে যেয়ে ছেড়ে দিই। হ্যাঁ, ওইখানে ওদেরকে সংরক্ষণের জন্যে অনেক কাজ আমাদেরকে করতে হয়। ওইখানে কিন্তু অনেক জীবাণু থাকে, যেমন হাঁস পোকা থাকে, মাখন পোকা থাকে, চিংড়ি পোকা থাকে, অনেক জীবাণু থাকে এরকম ধরনের, বুঝছেন ভাই? আমি এখানে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি, এগুলো কি আপনি আসলে শখ করে রেখেছেন নাকি এখান থেকেও কোনো পোনা উৎপাদন হচ্ছে? না, এটা শখ করে না, এটা হলো আমার প্রোডাকশন ডিম। আচ্ছা, এই যে মাছগুলো দেখছেন, এরা কিন্তু ডিম দেয়। এদের গতকালকে ডিম নেওয়া শেষ হয়েছে। এদের আবার এখানে রেখেছি, এখানে খাবার দাবার দিয়ে হাই প্রোটিন খাবার দিয়ে এদেরকে রেডি করে আবার এদের থেকে ডিম দেবো। যেমন আপনি অ্যাঞ্জেল দেখেছেন, অ্যাঞ্জেলদেরকে রেডি করা হচ্ছে, ওরা ওখানে ডিম দেবে। পিছনে দেখেন প্যারট আছে, ওই যে পাতিল দেওয়া আছে, ওই পাতিলের ভিতরে ডিম পারবে। আমরা শুধু কি করবো, বাচ্চাগুলো নিয়ে বড় হাউজে ছেড়ে দেবো, দিয়ে ওইখানে খাওয়াই বরফ করে মাছ দিচ্ছি। ভাই আমি তো ওখানে অনেকগুলো চৌবাচ্চা দেখলাম, এখানেও বেশ কিছু চৌবাচ্চা দেখতে পাচ্ছি, তো এখানে কি কি জাতের মাছ আছে? এখানে আমাদের মলি আছে, মানে যেটা পোনা গ্রোথ করা হয় এখানে বড় করে, এখানে মার্কেট সাইজ করে আমরা মার্কেটে দিই। এখান থেকে কিন্তু এখানে আছে মলি, অটোবিটের মাছ আছে, এটা মলি আছে, এটা জেব্রা আছে, এটা হলো হোয়াইট মলি, হোয়াইট বেলুন আছে, তারপরে হোয়াইট ওই যে আপনার যেটা রেডিয়াম মলি বলে, হ্যাঁ এটা আছে। ভাইয়া এখানে একটা চৌবাচ্চায় কি পরিমাণ পোনা আছে? দেখেন এখানে আমরা তো গুনে ওটা ছাড়ি না, ওটা ওখান থেকে ওই ভিতরে হাউস থেকে নিয়ে সেখানে ছেড়ে দিই, তাতে কমপক্ষে 5-7 হাজার 10 হাজার পর্যন্ত এখানে লোড দেওয়া সম্ভব। ভাই আপনার এই টোটাল প্রজেক্টে কি পরিমাণ অ্যাকোয়ারিয়াম ফিশ আছে? আমাদের এই টোটাল প্রজেক্টে টোটাল আসলে
নিজেদের উৎপাদিত তো, যার কারণে আমরা অ্যাকুরেট বলতে পারি না যে কত লাখ রেনু হবে। তবে একটা আনুমানিক আমাদের লাখ 20 মতো টোটাল প্রজেক্টে হলো পোনা তৈরি হয়ে গেছে অলরেডি। যেমন মোয়ালি গ্রুপ একটা, প্লাটি গ্রুপ একটা, গাপ্পি গ্রুপ একটা, কমেট একটা, কৈকাপ একটা, গোল্ডফিশ একটা, হ্যাঁ জেব্রা একটা, তারপরে গোরামিন একটা, এভাবে 31টা গ্রুপ আমাদের আছে। ভাইয়া যারা এখান থেকে যে মাছগুলো নিয়ে যাচ্ছে, রঙিন মাছগুলো, তারা অ্যাকুরিয়ামে নিয়ে রাখছে, অ্যাকুরিয়ামে কিভাবে মাছগুলো রাখলে মাছগুলো মরবে না, আসলে ভালো থাকবে? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। কারণ কি, এই মাছটা অ্যাকুরিয়ামের ভিতরে রাখাটাই হলো বড় জিনিস। এখানে হলো খাদ্য নিয়ন্ত্রণের একটা বিষয় আছে। এই খাদ্য নিয়ন্ত্রণ যদি জানে তাহলে মাছ সুস্থ থাকবে দীর্ঘ, মানে প্রতি একদিনে 5 দিন পরে, 1 সপ্তাহ পরে পানি পাল্টানো লাগতেছে না, ওখানে শ্রম দেওয়া লাগছে না। যেমন আমার বাসায় একটা অ্যাকুরিয়াম আছে, ওই অ্যাকুরিয়ামটার ভিতরে দেখবেন 1 বছরে আমরা ওটা পানি চেঞ্জ করা লাগেনি। ভাই অ্যাকুরিয়ামের মধ্যে অক্সিজেন দেওয়ার বা অক্সিজেন নিয়ন্ত্রণ করার কি কোনো পদ্ধতি আছে? জি অবশ্যই আছে। যেমন আমাদের অটোবিটের যেমন মাছ, এখানে খুব স্লো অক্সিজেন যদি দেওয়া হয় কোনো অসুবিধা নেই। যদি নাও দেয়, জায়গাটা বড় হয় তাহলে চলবে। আর পুকুরে যেগুলো মাছ আছে যেমন কমেট, কৈকাপ, গোল্ডফিশ, এগুলোকে কিন্তু বাধ্যতামূলক অক্সিজেন দিতে হবে পরিমাণ মতো, ওদের যতটুকু মাছের ক্যাপাসিটি অনুযায়ী। ভাই আপনি রঙিন মাছ চাষ করে জিরো থেকে হিরো হয়েছেন, আপনি বাংলাদেশে অনেকেরই আইডল, তো আপনি কিভাবে এর বেচা কেনা করেন এবং বাজারজাত করেন সে সম্পর্কে আমরা শুনবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। ভাই এখানে যে আপনার যে অ্যাকুরিয়াম ফিশ, এগুলাকে আপনি কি অনলাইনে দিচ্ছেন নাকি এখান থেকেই সব চলে যাচ্ছে? হ্যাঁ, এখান থেকে যায়। অনলাইন বলতে কি, আমরা অর্ডার নিই। যেমন সিলেটে মাছ যাবে, তো আমরা সিলেটের মাছের অর্ডারটা গতকালকে পেয়ে গেছি, আমরা মাছটা রেডি করেছি, আজকে মনে করেন ওটা প্যাকেট করব। এরকম আমাদের রাজশাহী মাছ যাবে, তো মানে মেনগুলো কি একদিন আগে থেকে, 2 দিন আগে থেকে আমরা ওটা লিখিত করে নিই, অর্ডার করি, এবং আমাদের এই রোড দিয়ে যে শহরে পরিবহন যাবে ওই শহরে আমাদের মাছ যাবে। তা প্রায় বাংলাদেশের প্রায় শহরে মাছ যায়, পরিবহন যায়, তো আমাদের মাছও প্রায় শহরেই যায়। ভাই আপনি এখানে কোন জাতের মাছগুলা কি দামে বিক্রি করছেন এবং পার পিস কত দামে বিক্রি করছেন? এখানে আমাদের 2টো গ্রুপ আছে, একটা হলো অটোবিডের মাছ যারা ডাইরেক্ট বাচ্চা দেয়, এই মাছগুলো আমরা বর্তমান 15 টাকা থেকে শুরু করতেছি, মানে বিক্রি শুরু করি, এটা 15 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করি। পুকুরে যে মাছগুলো চাষ হয়, যেমন কৈকাপগুলো, কমেটগুলো, গোল্ডফিশ, এগুলো হলো বিভিন্ন সাইজে বিভিন্ন দামে বিক্রি হয়। তবে গোল্ডফিশটা হলো আপাতত 20 টাকা থেকে বিক্রি করতেছি শুরু, ওটা 200 টাকা পর্যন্ত আছে। ব্ল্যাক মোডটা 30 টাকা থেকে শুরু করেছি, ওটা হলো আপনার 100-120 টাকা পর্যন্ত আছে, সাইজের উপরে নির্ভর করবে সবগুলো। কমেটটা আপনার 12 টাকা থেকে শুরু করেছি, 200 টাকা পর্যন্ত রেট থাকবে, সাইজের উপরে নির্ভর করবে। তারপরে আপনার হলো যেটা এই যে ভাই এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলো আসে কি দামে বিক্রি করেন? এগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এই কৈকাপটা 12 টাকা থেকে শুরু করেছি, এই 12 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত পিস আছে। ভাই আপনি তো এখানে রঙিন মাছ উৎপাদন করেছেন, বাংলাদেশে তো এর চাহিদা অনেক বেশি, তো আপনি এর রপ্তানি নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছেন? জি অবশ্যই। তবে রপ্তানি বলতে কি, আমাদের রপ্তানির ইচ্ছা থাকলেও আমরা সেটা করতে পারছি না। তার কারণ হলো আমাদের বাংলাদেশের যে চাহিদা আছে, এই চাহিদা তো আসলে এখনো পূরণ হয়নি। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আসলে আমাদের দেশের অন্যান্য যারা রঙিন মাছ চাষিরা আছে, তারা যদি একসাথে একযোগে যদি কাজটা করতে পারে তাহলে তো এর খুব ভালো হতো? এই সম্পর্কে আপনি কি চিন্তা ভাবনা করেছেন? এটা আমার একা সম্ভব না, এখানে গভর্নমেন্টেরও একটু হাত দিতে হবে, এখানে হাত থাকতে হবে। গভর্নমেন্টও আমাদেরকে ওই উদ্যোক্তা যারা করছে তাদের গভর্নমেন্ট যদি ডেকে এনে সেরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে বা আমাকে সেখানে যেতে বলে, তাহলে আমরা সেখানে যে আরো অধিক প্রশিক্ষণ দিয়ে পোনা উৎপাদন করা কিন্তু আমাদের করানো সম্ভব। ভাই আপনি অনেক চড়াই উতরাই এবং অনেক কষ্ট করে এই রঙিন মাছ চাষ করেছেন, এই রঙিন মাছ চাষ থেকে আপনার কি কি প্রাপ্তি আছে?
দেখেন সেই 620 টাকা থেকে শুরু করে আজকে সেই ছোট্ট একটা ভাঙা কুড়ে ঘর, ছোট্ট একটা চারি, সেখান থেকে আজকে এতগুলো হাউস, টোটাল মিলে 108 পিসের মতো হাউস আছে। অনেকগুলো 44 পিস হলো গ্লাসের ভিতরে প্রোডাকশনের ট্যাঙ্ক করা হয়েছে, বাসাবাড়ি আছে, এই বিশাল একটা হ্যাচারি আছে। আজকে কোনো একটা প্রতিষ্ঠান হলে হয় তার ক্যাশিয়ার, নয় তার সভাপতি, নয় তার উপদেষ্টা, এগুলো যে আগে একটা রাস্তায় দাঁড়ালে সাইকেলটা নিয়ে আরেক দিকে ঘুরে চলে যেত মানুষ আমাকে দেখলে, যদি সাইকেলে উঠি। আর কোথা থেকে কোথায় আসছে আজকে অর্থ, সময়, সম্পত্তি কি আমাকে দেয় নাই আল্লাহ, পরিশ্রমের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর সবচেয়ে বড় সম্মান তো আপনারাই আমাদেরকে দিয়েছেন। RTV পরিবার আমাকে এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমি RTV পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং RTVর অ্যাওয়ার্ড পেয়েছি, উপজেলা পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছি, দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, তারপরে আপনার ন্যাশনাল CTNA ব্যাংকের অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে আপনার ন্যাশনাল এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়েছি। এভাবে কৃষি যে অ্যাওয়ার্ডগুলো, সম্মান এভাবে আমি অর্জন করেছি এই মাছের মাধ্যম দিয়ে। ভাইয়া, আপনার সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, আপনি রঙিন মাছ চাষে সফল হয়েছেন এবং সাতক্ষীরা জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এই রঙিন মাছ সম্পর্কে সবাই জেনেছে এবং আমরা চাই বিদেশেও আপনার এই রঙিন মাছ চাষ ছড়িয়ে যাক। আজ সারাদিন আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সকলকেও ধন্যবাদ এবং দর্শকের ধন্যবাদ। দেখতে দেখতে সময় এখানেই শেষ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমি হুমায়া জাহান ছোঁয়া, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন RTVর পর্দায় এই নাম্বারে 0187814077। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।